রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। তো যা হোক, আমি গণতন্ত্র এবং সমাজতন্ত্র এটা নিয়ে আমরা মানুষকে দুই দলে বিভক্ত হতে দেখেছি। এখন দেখা যাচ্ছে আসলে গণতন্ত্র বলে যে জিনিসটা বলা হচ্ছে, সেটা যদি আপনি মাঝে মাঝে 5 বছর পর পর ভোট হয়, গত 10 বছর ওরকম ভোট হয়নি, সেই জন্য আমাদের মনের মধ্যে সংস্কারের বাসনা জেগেছে। যদি ভোট হতো তাহলে তাতে আমরা সন্তুষ্ট আছি। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নেতৃত্ব করছে এখন, আমরা সকলেই বলি সেটা হচ্ছে গণতন্ত্রের আদর্শ আবার ভূমি। সেখানে নির্বাচন হয়, প্রেসিডেন্ট বদলায়, কিন্তু তারপরে তার সারা পৃথিবীতে দাবড়ে বেড়াতে, ধ্বংস করতে, যুদ্ধ বাঁধিয়ে দিতে কোনো অসুবিধা কিন্তু হয়নি। তার মানে গণতন্ত্রই আমাদের সকল সমস্যার সমাধান, সেটা মনে করা যাচ্ছে না। ধরেন মার্কিন দেশে যে 4 বছর পর পর 6 বছর পর পর নির্বাচন হয়, সেটা যদি গণতন্ত্র হয় এবং আমরাও যদি সেটা করি, আমাদের সব সমস্যার সমাধান হবে না। মার্কিন দেশের গণতন্ত্র আমাদের দেশেও এক ধরনের গণতন্ত্র 72 সন থেকে আমরা চালু করেছিলাম, এবং তার কি হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগ সরকার 3 বছরের মধ্যেই একদলীয় সরকার করেছিল, এগুলো সকলের জানা কথা। তো এখন সর্বশেষ যে দাঁড়িয়েছে, এখন আমাদের কি গণতন্ত্র হবে? যদি ভোটাধিকারের বাইরে গণতন্ত্রকে আপনি নিতে চান, নুরুল কবির যেটা মনে করিয়ে দিলেন, সংবিধানের যে একটা দ্বিতীয় ভাগ আছে আমাদের, বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে সমাজতন্ত্রের কথা আরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো বাহুল্য মাত্র। যদি আপনি সত্যি সত্যি গণতন্ত্র করেন, তাহলে মানুষের গণতন্ত্র বলতে তার অধিকারের কথা আসবে। অধিকার কি শুধু ভোটের অধিকার? ভোটের অধিকার বটে, ভোটের অধিকার কিসের জন্যে? ভোট দিয়ে আপনি রাষ্ট্র কারা পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন, কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায় না সারা জীবনের জন্য। তাই আমরা সময় নির্ধারণ করে দিয়েছি 5 বছর, কিন্তু তারপরেও তাদের বিশ্বাস করা যায় না বলে আমরা আরেকটা বিধান রেখেছি, আমাদের এমন কিছু অধিকার থাকবে যেগুলি তারা এই 5 বছরের মধ্যেও কখনো কেড়ে নিতে পারবে না। এইটা সংবিধানে অঙ্গীকার করার 1 বছর না যেতেই আওয়ামী লীগ সরকার আইন করেছিল, আপনার জন্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যে কোনো লোককে বিচার না করে সন্দেহের বশে প্রথমবার 120 দিন 4 মাস গ্রেফতার করে বন্দি রাখা যাবে, বিনা বিচারে, বিনা পরোয়ানায়। আবার বাড়ানো যাবে 120, আবার বাড়ানো যাবে 120, এইভাবে প্রায় অনন্তকাল তাকে বন্দি রাখা যাবে। সেরকম আইন অনেক হয়েছে, আমি ফিরিস্তি দীর্ঘ করছি না। তাহলে একই সাথে দুটো থাকে কিভাবে? সংবিধান একদিকে বলছে আপনাকে গ্রেফতার করা যাবে না, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, আবার ওটা বলছে আপনাকে হাজির করতে হবে না, 120 দিন মতো রাখা যাবে। তো এই যে পরস্পর বিরোধিতা আমাদের আছে, এই নির্বাচনী আইন যথেষ্ট নয়। তারপরে যেগুলিকে আমরা বলবো, একটা উদাহরণ দিয়ে আমি বলি, আমরা বলছি দেশে যদি আপনি সত্যিই গণতন্ত্র করতে চান, মানুষকে অন্তত ভোটটাতে দিতে যেতে হবে। তাহলে ভোট দেওয়ার পথে বাধাটা কি? আমরা দেখছি না ভোটের দিনে যেন জালিয়াত ভোট না হয়, প্রত্যেক পার্টির এজেন্ট দিতে হয়। কিন্তু আপনি যদি অন্য পার্টির এজেন্টকে ঢুকতেই না দেন, তাকে বের করে দেন। 2018 সালের নির্বাচনে এরকম হয়েছিল, মানুষ বুঝেন, একদলীয় নির্বাচনের মতোই, যেহেতু আর কোনো মারামারি নাই, একদলই শুধু ভোট দিচ্ছে, অন্যের এজেন্টকে যেতে দিচ্ছে না। তো এইটার একটা চূড়ান্ত প্রহসন 2024 পর্যন্ত আমরা দেখেছি, 14, 18, 24। তাতে মানুষের সহ্যের সীমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে। 1974 সালে ইথিওপিয়াতে একটা পরিবর্তন হয়েছিল, হাইলে সেলাসি 1000 বছরের রাজতন্ত্রকে সেখানকার সেনাবাহিনী উৎখাত করে, এবং সেটা জনপ্রিয় হয়, সেই দেশের দুর্ভিক্ষে হয়। 1978-79 সনে ইরানের শাহকেও উৎখাত করা হয়। একইভাবে হয়তো এই ছোট দেশের কথা আমাদের মনে থাকে না, উগান্ডার ইদি আমিন এবং উৎখাত হয়। আমাদের দেশের সরকার উৎখাত এবার যেটা হয়েছে ঠিক একই জিনিস, একই পদ্ধতি। যারা চূড়ান্ত অপশাসন করে তারা জানতে পারে না কোন পথ দিয়ে তার অপশাসনের অবসান হবে। এটা মনে হয় একটা ক্ষুদ্র একটা কথা থেকে ছাত্রদেরকে রাজাকার বলে গাল দিল, মনে হয় ওইটার জন্য হলো। বহু ঘটনা তার পেছনে আছে। যেই ঘটনা তার পেছনে আছে সেটা হচ্ছে মানুষ ভোট দেবার জন্য শুধু আন্দোলন করে নাই, আরো নানা রকমের মানুষের মনের আঘাত একসাথে বিস্ফোরিত হয়েছে। কিন্তু এটা কখন বিস্ফোরিত হবে এটা কেউ জানে না। সব বিপ্লবের লক্ষণ হচ্ছে বিপ্লব কোনভাবে হবে, টেলিভিশনে ক্যামেরার সামনে হবে কিনা এটা বলা যায় না। এই জন্য এবার যেটা হয়েছে এটার লক্ষণগুলো বিপ্লব আক্রান্ত, কিন্তু আমরা বলছি এটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব হয়নি। এটা বিপ্লব হবে কিনা সেটা নির্ভর করছে এই ধরনের মিটিংয়ের উপর। আর কিছু না হোক, আমরা আলোচনা করার সান্ত্বনাটা পাচ্ছি এখন, কিন্তু এটা কোনো কাজে আসবে কিনা এটা নির্ভর করে আমরা আসলে দাবিগুলো সঠিকভাবে তুলতে পারছি কিনা। আমরা বলি নির্বাচন ব্যবস্থার সংস্কার মানে হচ্ছে প্রত্যেক মানুষ তার ব্যাংকের থেকে যেভাবে টাকা তুলতে পারে অথবা পাসপোর্টে যেভাবে বিদেশ দিতে পারে, যে চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে সেইভাবে প্রত্যেকে ভোট না দেওয়া পর্যন্ত ইলেকশন হবে না। মানে সিরাজগঞ্জ চৌধুরীকে বাকশাল উদ্যাপন করে দেওয়া যায়, যেহেতু আমরা বাকশাল করেছি সবাই। এটা কেন হলো? এর মানে হলো এই প্রশাসনটা
সমস্ত ক্ষমতা গ্রহণ করো। এটি হচ্ছে ব্যুরোক্রেসি। বাকশাল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ওয়াজ এ ব্যুরোক্রেসি, ইউসার্পিং পাওয়ার। এটা কিন্তু জানা কথা। এখনো আমরা সেই রকম অবস্থায় আছি। যদি একটা সত্যিকারের রাজনৈতিক দল আমাদের থাকতো, আবারও মার্কিনদের কথাই বলি, মার্কিনদের রাজনৈতিক দলে পার্টিতে নমিনেশন নিতে হলেও ভোটাভুটি করতে হয়, প্রাইমারি আছে, তারপরে সে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে তা নিয়ে অনেক রেস হয়, একজনে নেমে যায় আরেকজন থেমে যায়, এবং চূড়ান্ত নির্বাচিত হয়েও জনগণের রায় পাবে না এই আশঙ্কায় বুড়ো বাইডেনকে নেমে যেতে হয়। এখন এটা রব উঠেছে, মার্কিন দেশে যাবৎ 250 বছরে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কমলাকে কেন নামে প্রেসিডেন্ট করা যায়? বাইডেন যদি এখন পদত্যাগ করেন, কমলা কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন, তাহলে প্রথম নারী প্রেসিডেন্টের মর্যাদা পাবেন। মাঝে মাঝে সার্কাসেও কিছু কিছু মজা লাগে, কিছুটা তুরুপের তাসের মধ্যে জোকার থাকে না, এগুলো কয়েকটা জোকারও আছে। আসল জিনিস হলো, আমরা যদি আমাদের প্রশাসনকে জনগণের নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে প্রশাসনকেও একটা জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে, মানে নির্বাচিত হয়ে আসতে হবে। প্রশাসনগুলো নির্বাচিত হবে, ডিসি সাহেব নির্বাচিত হবেন, নির্বাচিত হবেন, তাকে তো কারো কাছে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রী ছাড়া কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। তাহলে তাকে যদি আমরা এমন একটা পার্লামেন্ট করতাম, যে পার্লামেন্ট সত্যি মানুষ ভোট দিয়ে করতো, সেটা হলে পলিটিক্যাল পার্টিগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো এবং সেখান থেকে আসতো, আমি সংখ্যানুপাতের কথা বলছি না, বর্তমান অবস্থাতেও তারপরেও জবাবদিহিতা আসতো। সবচেয়ে বড় জবাবদিহিতার কথা বলি, 20 বছর মেয়াদ কি? আর যে শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হবে 16-17 বছর পরে সেই শিশু গ্রাজুয়েট হবে। আমি মোশাহিদা সুলতানের কথার পুনরাবৃত্তি করবো, যদি পণ্য না হয় তাহলে এটা বেচা বিক্রি হবে কিভাবে? শিক্ষা যদি একটা জাতীয় সম্পদ হয়, তাহলে এটা বাজারে প্রতিযোগিতার বিষয় হতে পারে না। প্রত্যেক মানুষের মানুষ হওয়ার অধিকার আছে। কত বছর পর্যন্ত? আমাদের দেশে এটা পরিষ্কার নাই। ব্রিটিশ আমল থেকে আমরা প্রাথমিক শিক্ষাকে 5 বছর বলেছি, পৃথিবীর যে কোনো সভ্য দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর। এটা একটা তথ্য মাত্র নয়, এটা একটা ভাববার বিষয়। কেন 5 আর 6? এর মধ্যে একটা গভীর বর্ণবাদ আছে, যে পুরনো উপনিবেশ এবং পরাধীন দেশের লোকদের 5 বছর পড়লে হবে প্রাথমিক শিক্ষা, এবং এইটার উপর ভিত্তি করে তখন লোককে সার্টিফিকেট দেওয়া যাওয়া হতো, আপনি প্রাথমিক শিক্ষা শেষ করেছেন। তারপরে অন্য দেশে আর পরের 6 বছর হচ্ছে মাধ্যমিক শিক্ষা। আমাদের দেশে উচ্চ মাধ্যমিকের এক বস্তু করা হয়েছে, পৃথিবীর কোথাও উচ্চ মাধ্যমিক নেই। 6 বছর প্রাথমিক, 6 বছর মাধ্যমিক, এই 12 বছরের শিক্ষা। এটা যদি একজন মানুষের মানুষ হওয়ার জন্য অপরিহার্য হয়, তাহলে সেটা কেন আমরা বিনা পয়সায় দেব না? কেন উত্তর এই নিম্ন বিদ্যালয়গুলির খরচ বছরের পর বছর বাড়তে থাকবে? কেন কেউ ইংরেজি মিডিয়ামে যাবে, কেউ বাংলা মিডিয়ামে যাবে? আমি জানি সাথে কেউ চিৎকার করে বলবে, মাদ্রাসা শিক্ষার কি হবে? মাদ্রাসা শিক্ষা আছে অনেক আগে থেকে, সেটার সংস্কার দরকার। সেটা ছাড়া আপনার ইংরেজি মিডিয়াম স্কুলে, বাংলায় আমরা এগুলোকে ইংলিশ স্কুল বলি, সেখানে আবার দেশীয় শিক্ষা ইংলিশ ভার্সন আপনি কোন যুক্তিতে করেছেন? শুধু আজকের জন্য নয়, আগামী দিনের যে আমলাতন্ত্র, তাকে গণতান্ত্রিক করা একটা প্রথম শর্ত। গণতান্ত্রিক মানে হচ্ছে কি, দেশের সকল মানুষের ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাবে এবং জাতীয় খরচে পাবে। আমি রাষ্ট্রের কথা বলছি না, জাতীয় খরচে পাবে। কারণ যে শিশু আগামীকাল সেনাবাহিনীতে যাবে, যে শিশু 14 বছর পরে সেনাবাহিনীতে যাবে, 16 বছর পরে বিসিএস পরীক্ষা দেবে, তার শিক্ষার দায় কেন রাষ্ট্র নেবে না? এটা আমরা দেখতে পেলাম। এখন ছাত্ররা যখন জনতার সাথে মিশেছে, তখন দেখা গেলো একটা ডিক্টেটরশিপের পরিবর্তন হয়েছে। এমন এই ডিক্টেটরশিপের পরিবর্তনের জন্য আলতাফ পারভেজ দেশে হাজির, বুঝতে পারছেন? আলতাফ পারভেজ ছেড়ে দিতে হবে আবার। তা আমার কথা পুরো মোটামুটি এই, যে দেশে অনেকগুলো সংস্কারের এখন সূত্রপাত হয়েছে। প্রথম সংস্কার যদি একটা সংবিধান দিয়ে শুরু করেন, এই সংবিধানে যদি একটা জিনিস গ্যারান্টি করেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে তার ভোট নিয়ে তার নিজের প্রতিনিধি বা সরকার গঠনের অধিকার। এটা হচ্ছে সুপ্রিম ল, যার নাম সংবিধান। আমাদের এখানে অনেক দার্শনিক আছে, তারা খামোখা এগুলি নিয়ে তর্ক করে, বলে না এটাকে গঠনতন্ত্র বলতে হবে। এর পরের অংশ হচ্ছে সরকারের যে 3টি অঙ্গ, আমরা বলি রাষ্ট্রের 3টি অঙ্গ। একটা হচ্ছে সরকার বা এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে পার্লামেন্ট, যেটা সরকার গঠনের ভিত্তি, আরেকটা হলো বিচার ব্যবস্থা। এই 3টার মধ্যে সম্পর্ক এমন যে একটা আরেকজনকে চেক দেবে। এটা হলো অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস, এটাকে গঠনতন্ত্র বলে। কিন্তু আমাদের এমন একটা সংবিধান লেখা হয়েছে যেখানে অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেলের উপর 3.5 পৃষ্ঠা লেখা হয়েছে, নির্বাচন কমিশন লেখা হয়েছে, আর্ম ফোর্স লেখা হয়েছে। এটা সংবিধান লেখার যদি আর্ট হিসেবে ধরেন, এটা অত্যন্ত কুৎসিত ধরনের আর্ট। সংবিধানে এত কথা থাকতে হয় না, এগুলি আইন দ্বারা পরিচালিত হবে। এক কথায় শেষ হয়ে যায়। সংবিধান হবে ছোট এবং স্পষ্ট। সংবিধান যদি জনগণ না জানে, আপনারা জানেন একটা বিখ্যাত কথা আছে আইনে, যে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইনটা জানি না, তাহলে আমার তো কবলি লয়ার ধরতে হবে। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে, সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি, এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন, যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব,
যে সমস্ত লোককে আপনি নমিনেশন দেবেন সেখানে যদি ব্যবসা বন্ধ না করতে পারেন, আমি বলছি নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, তো নির্বাচন জিনিসটা ব্যবসা হবে কেন? নির্বাচনের সময় কেন আপনার এখানে টিপ দিতে হবে? আমেরিকানরা যদি তাদের দেশের ভিতরে লোকরাই ভোট দিতে পারে, আমাদের বাসদের এই দলের মধ্যে কেন থাকবে প্রবাসীদেরকে ব্যালটে ভোট দেওয়ার অধিকার দিতে হবে? শুধু প্রবাসীদের কেন, আমাকেও ব্যালটে ভোট দিতে হবে। আমি ভোট কেন্দ্রে গিয়ে মারামারি করতে চাই না, আমার ভোট আমি ব্যালটের মাধ্যমে দেবো, এবং আমার ভোট হয়েছে কিনা সেটা ওখানে রেজিস্টার দাগ উঠবে, আমি ভোট দিয়েছি কিনা, এটা রেকর্ড হয়েছে কিনা, আমার কাছে ইনফরমেশন আসবে। টেকনোলজির জন্য এটা সম্ভব। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনারা আপনাদের কোনো লজ্জা করে না? কেউ কি দাবি করেছেন বাংলাদেশে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে বন্ধ করতে হবে? এই দাবি বাসদ করতে পারবে? তাহলে আমি বাসদের সাথে আছি। আপনি ইংরেজি শিখবেন। ভিয়েতনামের মধ্যে দেশে হাই স্কুলে ইংরেজি পড়ায় না, জাপানে পড়ায় না, কিন্তু জাপানিরা ভিয়েতনামেরকে ব্যবসা খারাপ করছে আমাদের চাইতে না। এইটা একটা ব্যাধির মধ্যে পড়ে। ইংরেজি শেখেন, ইংরেজি ভাষা শেখেন। প্রত্যেক দ্বাদশ শ্রেণী পড়া ছাত্রকে 2টি বিদেশি ভাষা শিখতে হবে, আপনি আইন করে দেন। কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বক্তৃতার ভাষা কেন বিদেশি ভাষা হবে? আমি তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আজকে প্রায় 40 বছর। এটা মহা একটা রণ সংগ্রাম। বোঝাতে গেলে আমার প্রাণ যায়, ছাত্ররা বুঝতে পারে না। 20 বছর ইংরেজি পড়ে আমরা কোনো প্রয়োজন ইংরেজি শিখিনি। প্রয়োজন ইংরেজি শিখতে হবে, কিন্তু আমার বাংলা ভাষাকে হত্যা করে কেন ইংরেজি শিখবে? আপনি এই সামান্য গণতন্ত্র যদি না করেন, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি গণতন্ত্র না করতে পারেন, তো দেশে গণতন্ত্র আনবেন কোথায় করে? এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের উচ্চ আদালতে জ্যোতির্ময়ের সুযোগ নিয়ে আমি বলি, কেন এখনো বিচারপতিদেরকে আপনার মাই লর্ড বলেন? এবং তারা বললে কেন খুশি হয়? একটা প্রজাতন্ত্রে এটা বলা যায়? এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। বিচারপতিদের মাই লর্ড বলা সম্পূর্ণ প্রজাতন্ত্র দ্রোহিতা। এটা হতে পারে না। আশ্চর্য। তাহলে মার্কিন দেশের বিচারপতিদের কি বলে? মিস্টার চিফ জাস্টিস, মিস্টার জাস্টিস। আপনি বলেন বিচারপতি সাহেব, বিচারক সাহেব, কিন্তু তা না বলে আপনি বলছেন আমরা ওকালতি করছি মামলা জেতার জন্য। আপনি শুধু বেঞ্চের কথা বললেন, আপনি এটা বন্ধ করেন। আমি মনে করি বিচারক নিয়োগের যে যোগ্যতা আছে আমাদের সংবিধানে যে ধারায় ক খ গ, গতে বলা হচ্ছে অন্য যে কোনো যোগ্যতা প্রয়োজন করে রাষ্ট্র ঘোষণা করবে। সেটা কি? তাকে অন্তত দেশের যেটা রাষ্ট্রভাষা সেটা জানতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।